নমস্কার। আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান চক্রের যে বিজ্ঞান অভিজ্ঞান অনুষ্ঠানটি হয়েছিল তার অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে আলিপুরের রবীন্দ্রনগর কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির যে মঞ্চ সেইখানে আজকে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে পারবো। তাদের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে হাতে কলমে বিজ্ঞান পরিচালনায় শ্রী মিলন গাইন এবং ছাত্রছাত্রী অভিজ্ঞানপত্র প্রদান করা হবে এবং প্রতিদিনের জীবনের কুসংস্কার এই ব্যাপারে বলবেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য এবং সাপ নিয়ে সচেতনতা তার সেই ব্যাপারে বলবেন আরফান আলী। এই বিজ্ঞান মঞ্চের যে অনুষ্ঠানগুলো আজকে হবে সেইখানে আমাদের এই কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান মঞ্চ তার বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে করে আসছে। আজকে তার যে অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান সেইখানে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে পারবো। আমরা প্রথম থেকে যেটা বলে এসেছিলাম যে হাতে কলমে বিজ্ঞান সেটা শ্রী মিলন গাইন দেখাচ্ছেন আর দেখিয়েছেন। খুব সুন্দর একটা অনুষ্ঠান এখানে হয়েছে। বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এসেছিলো, তারা এইখানে এসে তাদের যে অভিজ্ঞানপত্র সেই অভিজ্ঞানপত্র তারা হাতে গ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা একে একে বেরিয়ে আসছে। এরপর তাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো হবে কিন্তু তারা যে অভিজ্ঞানপত্র পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওদের হাতে একটি কলম এবং খাতা তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে এই মঞ্চের দিকে এগিয়ে যাবো, যেখানে অনুষ্ঠান মঞ্চে দিয়ে এগিয়ে যাবো। সেখানে দেখতে পারবেন আপনারা বিভিন্ন রকম লোক এসছেন, তাদের ছাত্রছাত্রীরা এসছেন, সেই ব্যাপারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। নমস্কার। আমরা যে বিজ্ঞান মঞ্চের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান চক্রের যে অনুষ্ঠান আজকে চলছে এখানে, সেইখানে আমরা পেয়েছি আমাদের মধ্যে এই চক্রের সম্পাদক অনুপম সাহাকে, মাস্টারমশাই তিনি। উনি এই বিজ্ঞান চক্রের ব্যাপারে কিছু আপনাদের সামনে বলতে চাইবেন, কেন আমরা এই অনুষ্ঠানটা করছেন উনি সেই ব্যাপারটা আমরা তার কাছে শুনে নিই। নমস্কার স্যার, আপনি যে অনুষ্ঠানটা করছেন কারণটা কি? এই আমাদের বিজ্ঞান চক্রের অনুষ্ঠানটা কি প্রায়ই হয় না আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তার কারণটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সারা রাজ্যব্যাপী একটি পরীক্ষা হয়ে থাকে, যেটা ক্লাস 9 থেকে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি বাচ্চাদের নিয়ে, সেটা হচ্ছে বিজ্ঞান অভিজ্ঞা। এই বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষাতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরই একটা গ্রেড অনুযায়ী তাদের সার্টিফিকেট প্রদান করে থাকি। তো আজকে 2024 সালে যে বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা হয়েছিল তাতে আমাদের এই চক্র থেকে প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। কিন্তু এই অভিজ্ঞানপত্র প্রদানটাই বিজ্ঞান মঞ্চের শেষ কাজ নয়। আমরা মনে করি এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে যাতে বিজ্ঞান সচেতনতা আরেকটু বেড়ে ওঠে, আমরা সেইটাই চেষ্টা করছি আর কি। এখানে তার মধ্যে প্রথমেই আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা বলে একটি অনুষ্ঠান করলাম, যেটা পরিচালনা করলেন আমাদেরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন রাজ্য কমিটির সদস্য, বর্ষিয়ান সদস্য শিক্ষক শ্রী মিলন গাইন মহাশয়। তিনি বাচ্চাদেরকে দৈনন্দিন বাড়ির চারপাশে যেসব যন্ত্রপাতি থাকে, যা দেখতে পাওয়া যায়, সেগুলো দিয়েই অতি সহজে কী করে বিজ্ঞানটাকে বুঝে নেওয়া যেতে পারে সেটা প্রায় 2 ঘন্টা ধরে উনি তাদের বোঝালেন। এবার তারপরেও আমরা ছাত্রদের কিছু সার্টিফিকেট দিলাম, কিছু পুরস্কার প্রদান করেছি। তার সঙ্গে এখন যেটা বিজ্ঞান মঞ্চের এখানে চলছে সেটা হচ্ছে আরফান আলী, যে ব্যারাকপুর বন দপ্তরের সঙ্গে জড়িত, ও ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে কিভাবে আমরা সাপ সম্পর্কে সচেতন থাকব, সাপ কতটা আমাদের কাছে উপকারী, কেন অকারণে আমরা সাপকে ভয় পাবো না, এই সব নিয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার ও চেষ্টা করছে। এবং এর পরেও আমাদের একটি অনুষ্ঠান আছে। আমরা বিভিন্ন কুসংস্কার, খাদ্যাভ্যাস, এগুলো কিভাবে সঠিকভাবে করা প্রয়োজন তা নিয়ে আমাদের এখানে বক্তব্য রাখবেন ডক্টর অমিতাভ ভট্টাচার্য মহাশয়। তিনি এখানকার একজন, আমাদের এই বেলঘরিয়ার কেন সারা পশ্চিমবঙ্গের একজন খুব পরিচিত ব্যক্তি। তিনি শুধু ডাক্তারই নয়, তার মাধ্যমে প্রচুর বইয়ের মাধ্যমে বিভিন্ন সহজ সহজ কথা, আমাদের দৈনন্দিন জীবনযাপনের যেগুলো প্রয়োজন সেগুলো, তার জন্য একাধিক বই ওনার বেরিয়েছে। এছাড়া উনি একজন প্রথিতযশা চিকিৎসক এবং তার পাশাপাশি উনি অভিনয়টিও চালিয়ে যান। তো ডক্টর অমিতাভ ভট্টাচার্যকে আমরা ডেকেছি আমাদের এখানে ছাত্রছাত্রীদের সামনে কিছু বক্তব্য তুলে ধরার জন্য।
সার্বিকভাবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে এই অনুষ্ঠানগুলো যাতে মানুষকে বিজ্ঞান সচেতন করে তোলে, এটুকুই আমাদের লক্ষ্য। সংস্কার, বিভিন্ন ধর্মীয় সংস্কার থাকতেই পারে, কিন্তু সেগুলো যাতে কখনোই কুসংস্কারে পর্যবসিত না হয়, সেটাই আমাদের এই বিজ্ঞান মঞ্চের মূল লক্ষ্য আর কি। আচ্ছা, সেটা কি মনে হয় যে আপনারা যে যতদিন ধরে কাজ করছেন তাতে কি মনে হয় সে বিজ্ঞান সচেতনতা বেড়েছে? বিজ্ঞান সচেতনতা যতটা না বেড়েছে, বিজ্ঞান অসচেতনতা বেড়েছে তার থেকে বহুগুণ। ফলে যেটুকু বিজ্ঞান সচেতনতা বেড়েছে সেটা আমাদের চোখে পড়ছে না। তবুও হয়তো আপনি দেখবেন যে আমাদের সময়ের পুরনো, আজ থেকে 30 বছর আগে যে চিন্তাভাবনা ছিল, গ্রহণ হলে মানুষ বেরোতো না, খাবার খেত না, জল ফেলে দিত, সেই সব কিন্তু এখন আপনি হয়তো বাড়ির চারপাশে কখনো লক্ষ্য করেন না। আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, তাহলে এটাও কিন্তু একটা সচেতনতারই পরিচয়। আমরা তো বেশ কিছুদিন আগে দেখেছিলাম গণেশ দুধ খাচ্ছে, সেইটা নিয়ে বিজ্ঞান মঞ্চে কিভাবে কাজ করেছিল? সেটা অনেক পুরনো গল্প, সেটা নিয়ে বিজ্ঞান মঞ্চ তখন যা করার সেগুলো করেছে, প্রচার করেছে। পাথরের সারফেস টেনশনে যেটুকু দুধ ঢুকে যাচ্ছে সেটুকু নিয়ে বলেছে। গণেশের দুধ খাওয়া আজকের দিনে আর দাঁড়িয়ে হয় না। তবে এখন যেটা হতে পারে যে কুম্ভর জলে লোকে গাদা গাদা স্নান করছে, তো কুম্ভের জলে স্নান করাটা কোনো ক্ষতিকর নয়, কারণ যারা করছে তাদের ব্যাপার আর কি। কিন্তু তাদের যে সচেতন করবে, সেই সচেতন করার কাজটাই বিজ্ঞান মঞ্চ করেছে। এবং তাতে যে সবাই সচেতন হবে এমন তো নয়। সবাই সচেতন হলে তো অনেক ডাক্তার বুদ্ধির পরিমাণও কমে যেত, কিন্তু সেটা তো কমছে না লোক সচেতন নয় বলেই। না স্বাস্থ্য সচেতন, না পরিবেশ সচেতন, না কোনোটাই নয়। ফলে একটা গঙ্গা, একটা নদী, নদীকে ভালোবাসলে নদীকে যে পরিষ্কার রাখতে হয়, তার বদলে আমরা গিয়ে নদীকে নোংরা করছি। ফলে নদীকে আমরা কিভাবে পুজো করছি জানি না, পুজো করে তাকে নোংরা করাটা পুজো করা কিনা আমি জানি না। আজকে তো নীল পুজো, তা সেই নীল পুজো তো চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মহিলারা আমাদের মন্দিরে দৌড়ে যাচ্ছেন এবং তাদের হাতে তাদের যে মনস্কামনা করার যে জিনিসপত্র সেই সব থাকছে। এটা আমাদের অঞ্চলের থেকে শুরু করে গ্রাম বাংলা সব জায়গায় দেখা যাচ্ছে। তাই এতে কি মনে হয় বিজ্ঞানের ব্যাপারও এখানেও আছে? এটা হচ্ছে সংস্কার। আপনি একটা সংস্কার দেখুন, যে সংস্কারটার মধ্য দিয়ে মানুষের উন্নতি ঘটছে, আমরা সেই সংস্কারটাকে ভালো সংস্কার বলতেই পারি। কিন্তু এমন কিছু সংস্কার আছে যে সংস্কারটা না করলে পৃথিবীর এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু তবু মানুষ করছে, যুগ যুগ ধরে করে আসছে। আপনাকে যদি আজকে মনে করেন যে আপনাকে আপনার বাড়ির আপনার ছেলে বা মেয়ে আপনাকে প্রণাম করছে না পরীক্ষা দিতে যাওয়ার আগে, আচ্ছা বলুন তো, আপনাকে প্রণাম করা না করার সঙ্গে পরীক্ষা ভালো দেওয়ার কোনো সম্পর্ক আছে কি নেই? আছে কি নেই মনে হচ্ছে? আছে। এটা হচ্ছে মনের ব্যাপার। না না, সেটা কোনো সম্পর্ক নেই। আপনি কি মনে করেন? কিন্তু আমি মনে করি যে এটা করা উচিত। প্রত্যেকটা পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা মনে হয় তার সঙ্গে যে হৃদয়ের সম্পর্ক, তার যে ভালোবাসা, শ্রদ্ধা, কিন্তু তার সঙ্গে কুসংস্কার বা সংস্কারের কোনো ব্যাপার নেই। সেটা আগে হতো, এখন তো করা যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে যে যদি করে বাবা মা, তার যে ভালোবাসা প্রকাশ পায়, সেটা কি আপনার মনে হচ্ছে নাকি না অন্য কারণ? তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা সংস্কার। এই সংস্কারে আপনারও লাভ বা ক্ষতি হচ্ছে না। ওর কি লাভ বা ক্ষতি হচ্ছে ওটা সে নিজে বুঝছে, ওর মনের কোনো স্থিরতা আসছে কিনা। ফলে সংস্কার কিছু থাকবেই, সেটা আপনি বন্ধ করতে পারবেন না। কেউ গিয়ে একটা শিবের মাথায় জল ঢেলে এলো, দুটো ফল দিয়ে এলো, সেই মূর্তিটার প্রাণ নেই, কিছু নেই, আমরা অনেকেই জানি। এবার দেখুন, দুরকম ব্যাপার হতে পারে। একটা, আপনি ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে আমি মনে করি যে কোনো ধর্মের প্রতি তার কোনো ছুঁতমার্ক নেই, ঠিক আছে? প্রত্যেক ধর্মকেই সে সমান চোখেই দেখে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আস্তিকতাটা আলাদা। আস্তিকতা, সে কোনোদিনই ঈশ্বর বলে কোনো অস্তিত্বে বিশ্বাস করে না। ফলে এই দুটোকে নিয়ে যদি বলতে হয় তাহলে অনেক বড় একটা ইতিহাস হয়ে যাবে, সেটার প্রশ্ন এখানে আসছে না। বিজ্ঞান নিয়ে মানুষকে সচেতনতা করা, সে যাতে কুসংস্কারের বশবর্তী হয়ে নিজের বা সমাজের ক্ষতি না করে, এটাই আগে মানুষকে বোঝানোটা দরকার। এবার এই কিছু সংস্কার আপনি এখনও বন্ধ করতে পারবেন না, ভবিষ্যতেও পারবেন না, আগেও করা যায়নি। আর কালের নিয়মে কিছু সংস্কার অটোমেটিক বন্ধ হয়ে গেছে, যেটা আপনাকে এইমাত্রই বললাম। আমি কিন্তু এখন গ্রহণের দিন আর দেখি না মানুষ খাবার ফেলে দিচ্ছে বা জল আছে ফেলে দিচ্ছে, এরকম মানুষের সংখ্যা অত্যন্ত কমে গেছে। এটা কিন্তু আপনি নিজেও চারপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন। এটা ঠিকই, আমরা সেই ধরনের যে কিন্তু আমরা যে গ্রাম বাংলায় যে জিনিসটা দেখতাম, ডাইনি নিয়ে যে সমস্যাটা ছিল বা ভূত নিয়ে যে সমস্যাটা ছিল, সেইটার ব্যাপারে বিজ্ঞান মঞ্চ আমরা জানি খুব এগিয়ে গেছেন। আমাদের অঞ্চলটাই বা নিম্ন অঞ্চলে সেরকম কি কোনো ঘটনা আপনার চোখে পড়েছে, ডাইনি বা ভূত বা ওঝা এইসব কিছু নিয়ে? না, আমার কাছে সেরকম কোনো খবর এখন অবধি আসেনি। তবে হয়নি যে তা নয়, কিছু নিশ্চয়ই হয়েছে।
কোথাও কোথাও হয়েছে, কিন্তু সব খবর তো আর বিজ্ঞান মঞ্চের কাছে এসে পৌঁছয় না। যেখানে নেটওয়ার্ক আছে বা স্থানীয় সদস্যরা থাকে, তারা এটাকে সবার সামনে তুলে ধরতে পারে। আমাদের কাছে কখনো আসলে আমরাও তুলে ধরবো। আচ্ছা, তার মানে আপনার কাছে যদি আপনাদের কাছে যদি খবর আসে যে এরকম কোনো ঘটনা ঘটেছে, তাহলে আপনারা গিয়ে সেই ব্যাপারটাকে বুঝিয়ে আসবেন যে কেন ভূত নেই, ভূত বা ডাইনি এই সম্বন্ধে আপনারা সেই ব্যাপারটা আপনারা গিয়ে বলে আসবেন। একদম, অবশ্যই অবশ্যই। সেরকম কোনো ঘটনা এখনও আমাদের নিম্ন অঞ্চলে আমরা দেখতে পাইনি। না না না, এখন অবধি হয়। ধন্যবাদ অনুপম বাবুকে। আর উনি বিজ্ঞান মঞ্চের একজন আমাদের সম্পাদক, তিনি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে বিজ্ঞান মঞ্চের কাজ কি। সেই কাজ আমাদের বহুদিন ধরে চলছে। 1986 সাল থেকে আমাদের বিজ্ঞান মঞ্চ যে প্রতিষ্ঠা লাভ করেছিল, তারপর থেকে যে কাজকর্মগুলো চলছিল সেই নিয়ে আজকে আমাদের বিভিন্ন অঞ্চলে কাজ চলছে বিজ্ঞান মঞ্চের। এবং আমরা চেষ্টা করছি, ওনারা চেষ্টা করছেন এই বিজ্ঞান মঞ্চের কাজটাকে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে, এবং আশা করি ওনাদের কাজও আরও অনেক দূর এগিয়ে যাবে এই আশা রেখে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার স্যার। মানুষের থেকেও একটা ভীতু একটি প্রাণী, সে সবসময় খোঁজে কখন সে পালিয়ে যাবে, কখন সে নিজের প্রাণে বাঁচবে। কোনোদিনই সাপ টেনে এসে কাউকে কামড়ায় না। একটু অনুগ্রহ করে শুনবেন, একটু চুপ থাকলে আমার মনে হয় আকাশের বলতে সুবিধা হবে, সবাই শুনতেও পাবেন। সাপ আমরা সবাই ভয় পাই, সাপকে দেখলে আমরা সবাই